আচ্ছা, ওকে, তো আমরা হচ্ছে আজকে পড়া শুরু করব আলিম স্যারের ছক থেকে দ্বিতীয় অধ্যায়। তো দ্বিতীয় অধ্যায় আমরা আলিম স্যার আগে থেকে শুরু করতেছি কেন? কারণ 2022 সালে আলিম স্যার থেকে এখান থেকে সব কমন ছিল। দ্বিতীয় অধ্যায় থেকে যে কটা প্রশ্ন ছিল ছক থেকে আসছিল, এই জন্য এখান থেকে শুরু করতেছি। তো প্রথমে হচ্ছে ইন্টারফেস আর মাইটোটিক ফেজ বা এম ফেজের মধ্যে যে পার্থক্য। তো আমরা জানি সবাই যে ইন্টারফেজ মানে হচ্ছে বিরতি দশা বা বিশ্রাম দশা, তাই না? তো দেখা যায় যে ধরো কোনো একটা প্রোগ্রামে তুমি যাবা, বিয়ের প্রোগ্রাম, বিশেষ করে মেয়েরা রিলেট করতে পারবা। বিয়ের প্রোগ্রামে আমরা হায়েস্ট কতক্ষণ থাকি? আধা ঘন্টা, 1 ঘন্টা। কিন্তু এই বিয়ের প্রোগ্রামের জন্য মেকআপ করে বা ড্রেস পরে সারাদিন ভরে, তাই না? তোমরা মেডিকেল ভর্তি পরীক্ষার সাথে রিলেট করতে পারো। তোমরা ভর্তি পরীক্ষা দিবা 1 ঘন্টা, বাট প্রিপারেশন নিচ্ছ 3 বছর 4 বছর ধরে। তার মানে প্রিপারেশন ফেজটা বেশি হয়, মূল ফেজটা কম হয়। এই জন্য দেখো এখানে লেখা আছে যে প্রিপারেশন যে ফেজ বা ইন্টারফেজ 90 থেকে 95%, আর যেটা হচ্ছে মাইটোসিস এটা কি 5 থেকে মাত্র 10%, রাইট? তাহলে এটা হচ্ছে প্রস্তুতি দশা বা বিরাম দশা। বিরাম মানে হচ্ছে কি বলে বিশ্রাম নেওয়া। আর মাইটোটিক হচ্ছে বিভাজন দশা, মাইটোসিস যেখানে হয়। ওকে, এখানে কি কি থাকে? এখানে থাকে হচ্ছে গ্যাপ 1, তারপর হচ্ছে এস, তারপর হচ্ছে গ্যাপ 2। এই প্রত্যেকটার আলাদা করে কিন্তু টাইম জানতে হবে। এই প্রত্যেকটা আলাদা করে টাইম জানতে হবে, মার্ক করো, যেগুলো আলাদা করে পড়বা বাসায়। গ্যাপ 1, এস এবং গ্যাপ 2। আরেকটা জিনিস পড়তে হয় যে এই দফাগুলোর মধ্যে কি হয়, দশাগুলো কি হয়। এস এর মধ্যে কি হয়? আমাদের ডিএনএ প্রতিলিপন হয়। তারপরে কোথায় হচ্ছে তোমার এটিপি ডিএনএ প্রতিলিপনের জন্য গুরুত্বপূর্ণ জিনিসগুলো তৈরি হয়, কোথায় হচ্ছে মাইক্রোটিউবুল সৃষ্টি হয়, এই জিনিসগুলো লাগবে। ওকে, মানে এই ধাপ 3টা সম্পর্কে পড়াশোনা করবা। আচ্ছা, আর এখানে কি? এখানে হচ্ছে তোমার প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ, 5টা যে ধাপ, মাইটোসিসের 5টা ধাপ। এটা হচ্ছে মাইটোটিক বা এম ফেজে। ইজি বিষয় না? এই দশায় কোষীয় বিভিন্ন উপাদানের পরিমাণগত ও সংখ্যাগত বৃদ্ধি ঘটে। আর এখানে কি? বিস্তার ও বিভাজন ঘটে। এখন এই জিনিসটা কিন্তু মানে তুমি নর্মালি ফিল করতে পারবা না, অনুভব করতে পারবা না এই জিনিসটা, এটা ভুল হবে। তাই আমি টেকনিক শেখাচ্ছি কিভাবে পড়বা। দেখো এখানে কি লেখছে? এখানে লেখছে হচ্ছে বিভাজন ঘটে। এখন আমরা জানি এম ফেজ মানে কি, মাইটোটিক মানে কি, মাইটোসিস বিভাজন। তার মানে বিভাজন শব্দটা যদি থাকে সেটা আসলে কার জন্য? এম ফেজের জন্য, এম ফেজের জন্য। আর যদি বলে সংখ্যাগত বৃদ্ধি বা পরিমাণগত বৃদ্ধি, এটা কার জন্য? এটা হচ্ছে ইন্টারফেজের জন্য। এইভাবে একটু কিওয়ার্ড দিয়ে পড়তে হবে, নিলে কিন্তু অপশনে পেছ খায় যাবা। আচ্ছা, এইখানে বংশগতীয় বস্তুর নাম হচ্ছে ক্রোমাটিন। ক্রোমাটিন হচ্ছে অনুন্নত অবস্থা। আর এই যে দেখতেছো ক্রোমোজোম, ক্রোমোজোম হচ্ছে উন্নত অবস্থা। ক্রোমাটিন হচ্ছে এরকম সুতা, জাস্ট সুতা। আর ক্রোমোজোম তো উন্নত, আমরা জানি এরকম দেখতে। তার মানে কি মাইটোটিক ফেজে এটা উন্নত দেখা যায়, আর আগে কি অনুন্নত থাকে প্রস্তুতি দশায়। ক্লিয়ার? এই ছকটা ক্লিয়ার? আচ্ছা, এই ছক ক্লিয়ার। নেক্সট, অ্যামাইটোসিস ও মাইটোসিসের পার্থক্য। আমরা সবাই জানি যে অ্যামাইটোসিস হচ্ছে অনুন্নত বা প্রথম, এরপর হচ্ছে মাইটোসিস, এরপর হচ্ছে মিওসিস, তাই না? তার মানে এইটার মধ্যে তুমি যা যা পাবা সব হচ্ছে অনুন্নত বা আদি, আর এটার মধ্যে তুমি যা যা পাবা সব হচ্ছে উন্নত। যেমন খেয়াল করো এখানে দেখো, এক্ষেত্রে নিউক্লিয়াস সরাসরি বিভাজিত হয়ে 2টি অপত্য কোষ সৃষ্টি করে। সরাসরি মানে কি? সিম্পল, ভাগ হয়ে 2 ভাগ হয়ে গেল। আর এটা কি? বিভিন্ন দশার মাধ্যমে, কঠিন জটিল, তার মানে কি উন্নত। আচ্ছা, এক্ষেত্রে সৃষ্ট অপত্য কোষ বংশগতীয়ভাবে ভিন্ন হয় আর বংশগতীয়ভাবে অভিন্ন হয়। বুঝো, কিন্তু এখানে যে কোষটা সৃষ্টি হয়েছে সেটা বংশগতীয়ভাবে কি চেঞ্জ হয়ে গেছে, কিন্তু এখানে দেখো মাইটোসিসে কি সেম আছে। তাহলে এই যে মনে রাখবা মিওসিস, মিওসিস বিভাজনের মাধ্যমে যেটা তৈরি হচ্ছে, মেসেজ আসে কোন জায়গায় দাঁড়াও, মিওসিস বিভাজনের মাধ্যমে যেটা তৈরি হয়, মিওসিস বিভাজনের মাধ্যমে যেটা তৈরি হয় সেখানেও কি নতুন যে কোষ সেটা ভিন্ন হয়, অ্যামাইটোসিসও কি ভিন্ন হয়, কিন্তু সেম পাওয়া যায় কোন জায়গায়? মাইটোসিস। মাইটোসিসে মাতৃকোষের সেম জিনিস পাওয়া যায়, আর মিওসিস আর অ্যামাইটোসিসে কি ভিন্ন হয়। ঠিক আছে, বংশগতভাবে কি ভিন্ন হয়। ওকে, এই প্রক্রিয়ায় কিছু জীব বংশ বিস্তার করে, সব জীব না, জাস্ট কিছু জীব, যেমন ইস্ট, ব্যাকটেরিয়া, যেগুলো আদি, প্রোটোজোয়া, সব কিন্তু আদি এককোষী। বাট বহুকোষী যেগুলো উদ্ভিদ, প্রাণী কোষ, এগুলোর মধ্যে কি মাইটোসিস ঘটে। ঠিক আছে, এগুলো কি ঘটে? মাইটোসিস ঘটে। ওকে, এই পর্যন্ত ক্লিয়ার? সহজ, এই ছকটা সহজ, কঠিন কিছু না। এটা 5 স্টার। মাইটোসিস এবং মিওসিসের পার্থক্য ছক 5 স্টার। আরও এরকম কিছু গুরুত্বপূর্ণ ছক আছে। মাইটোসিসের প্রোফেস, মিওসিসের প্রোফেস। মেডিকেলে যে প্রশ্নটা আসছিল এখান থেকে আসছিল।
মেডিকেলের 22 সালে এখান থেকে প্রশ্ন আসছিল, মাইটোসিসের মেটাফেজ আর মিওসিসের মেটাফেজ। বুঝতে পারছো কিনা? তার মানে এগুলো সবগুলো কি গুরুত্বপূর্ণ, যা পড়াচ্ছি একটাও বাদ দেওয়ার সুযোগ নাই। আচ্ছা খেয়াল করো, এই যে মাইটোসিস মানে কি, দেহকোষে যদি বিভাজন হয় 2n থেকে 2n, জননকোষে যদি হয় n থেকে n, যেটা যেমন সেটা থেকে তেমনই তৈরি হবে, একদম সেম জিনিস তৈরি হবে। তাহলে মাইটোসিসে দেখো জীবের হ্যাপ্লয়েড, ডিপ্লয়েড বা পলিপ্লয়েড যে কোনো দেহকোষে ঘটতে পারে এবং এর ফলে দৈহিক বৃদ্ধি হয়। তাহলে মাইটোসিসের মেইন কাজ কি? দৈহিক বৃদ্ধি। মাইটোসিসের মেইন কাজ হচ্ছে দৈহিক বৃদ্ধি। আর আমি একটা কথা গতকাল বলছিলাম, জনন মাতৃকোষে অলওয়েজ মিওসিস হয়, বলছিলাম কি না? জনন মাতৃকোষে অলওয়েজ কি হয়? মিওসিস হয়। জনন মাতৃকোষে অলওয়েজ কি হয়? মিওসিস হয়। ওকে, একটা পড়া গেল। এইখানে নিউক্লিয়াস একবার বিভাজিত হয়ে দুটি অপত্য নিউক্লিয়াস সৃষ্টি করে, কিন্তু এইখানে নিউক্লিয়াস দুইবার বিভাজিত হয় এবং অপত্য নিউক্লিয়াস 4টা। এই জিনিসটা ম্যাক্সিমাম প্যাচ খায় যে নিউক্লিয়াস কয়বার। তো এটা আমি মনে রাখতাম এভাবে, মনে রাখতাম যে মিওসিস মানে হচ্ছে দুনিয়া। মিওসিস মানে হচ্ছে দুনিয়া। মিওসিস মানে কি? দুনিয়া। মানে হচ্ছে ক্রোমোজোম কয়বার বিভাজিত হয়, নিউক্লিয়াস কয়বার বিভাজিত হয়। ক্রোমোজোম একবার, নিউক্লিয়াস দুইবার। দুনিয়া দুইবার দিয়ে দুইবার নিউক্লিয়াস। আর এখানে সব একবার করে, ক্রোমোজোমও একবার, নিউক্লিয়াসও একবার। এখানে সব একবার। আর এখানে কি? ক্রোমোজোম একবার ঠিক আছে, বাট নিউক্লিয়াস দুইবার। ওকে, এরপর দেখো এখানে হচ্ছে আমাদের সৃষ্ট অপত্য কোষে ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষে সমান থাকে 2n থেকে 2n, n থেকে n, বাট এখানে কি 2n থেকে n হয়। তার মানে বোঝা গেল হ্যাপ্লয়েড যেই কোষগুলো আছে মানে n, এটার মধ্যে মিওসিস সম্ভব না, কারণ n/2 কখনো হয় না। ঠিক আছে, n থেকে n/2 যেহেতু সম্ভব না, তার মানে হ্যাপ্লয়েড কোষগুলোতে কি মিওসিস হয় না। মিওসিস কোথায় হবে? ডিপ্লয়েডে। এবং এর ফলে কি ক্রোমোজোম অর্ধেক হয়ে যায়। ওকে, অপত্য কোষের গুণাগুণ মাতৃকোষের সমগুণ সম্পন্ন হয়, একদম সেম টু সেম থাকে, কোনো চেঞ্জ নাই। এখানে কেন চেঞ্জ হয়? এখানে ভিন্ন গুণ কেন? কারণ এখানে ক্রসিং ওভার হয়। ক্রসিং ওভারের ফলে মাতা এবং পিতার ক্রোমোজোমগুলো মিক্সড হয়ে যায়, যার ফলে কি গুণাগুণগুলো চেঞ্জ হয়ে যায়। ওকে, এই হচ্ছে কথা। এখানে কায়াজমা সৃষ্টি বা ক্রসিং ওভার কিছু নাই। আর এখানে কি আছে? মাত্রই বললাম। ঠিক আছে, হোমোলোগাস ক্রোমোজোমের যে জোর বাঁধার ব্যাপারটা, বাইভ্যালেন্স সৃষ্টি হয়, এটা কিন্তু মিওসিসের পড়া, মাইটোসিসে কিন্তু নাই। এখানে কি আছে? এই যে মাত্র একটু বললাম, নিউক্লিয়াস ও ক্রোমোজোম একবার করে বিভাজিত হয়, আর এখানে নিউক্লিয়াস দুইবার, ক্রোমোজোম একবার। এটা খালি প্যাচ লাগতো আমার শুধু প্যাচ লাগতো যে নিউক্লিয়াস দুইবার না ক্রোমোজোম দুইবার, শুধু প্যাচ লাগতো। এই জন্য আমি কীভাবে মনে রাখতাম? দুনিয়া দিয়ে মনে রাখতাম যে দুইবার নিউক্লিয়াস, তাহলে ক্রোমোজোম একবার। ওকে, গেল। দেখো আমাদের মাইটোসিস যেটা, এটা কিন্তু বৈচিত্র্য সৃষ্টি, জীবের প্রকরণ, এইগুলোর সাথে কোনো সম্পর্ক নেই। সে জাস্ট ক্ষয়পূরণ করবে বা হচ্ছে বংশ বিস্তার করবে বা দেহ বৃদ্ধি করবে। কিন্তু এই যে মিওসিস কিন্তু কি বৈচিত্র্য, বংশগতি রিলেটেড, যা কিছু সব কিছুর সাথে রিলেটেড। রাইট? ওকে, তোমরা বলো তো মেন্ডেলের সূত্র ব্যাখ্যা করা যায় কোনটা দ্বারা, মাইটোসিস নাকি মিওসিস? মেন্ডেলের সূত্র তুমি কি দিয়ে ব্যাখ্যা করতে পারবা, মাইটোসিস নাকি মিওসিস? তোমাদের প্রতি প্রশ্ন। ওকে, এরপরে হচ্ছে আমাদের আচ্ছা আরেকটা প্রশ্ন তোমার জিজ্ঞেস করি। এই দেখতেছো ক্রসিং ওভার, তাই না? ক্রসিং ওভার দেখা যায় কোন ধাপে? মিওসিসের কোন ধাপে? মাইটোসিসে তো আর ক্রসিং ওভার পাবা না, মিওসিসেই পাবা। মিওসিসের কোন ধাপে তুমি ক্রসিং ওভার পাবা? কমেন্ট করো সবাই ফার্স্ট। ওকে, তো আমরা এখন যেটা পড়তেছি সেটা হচ্ছে মাইটোসিসের প্রোফেস। মাইটোসিসের প্রোফেস মনে রাখার টেকনিক হচ্ছে সব তুমি না পাবা, সব না। কীরকম? স্বল্পস্থায়ী মানে কি? স্থায়ী না, স্বল্পস্থায়ী এবং সরল, যার কারণে এর কোনো দশা নাই। আমরা জানি মাইটোসিসের ধাপগুলো কি? প্রোফেস, প্রোমেটাফেস, মেটাফেস, অ্যানাফেস, টেলোফেস। তো প্রোফেসে তো কোনো আলাদা কোনো ধাপ নাই, কিন্তু মিওসিসের প্রোফেসে কিন্তু ধাপ আছে। ল্যাপ্টোটিন, জাইগোটিন, প্যাকাইটিন, ডিপ্লোটিন, ডায়াকাইনেসিস, ঠিকই না? হ্যাঁ, ক্রসিং ওভার দেখা যায় প্যাকাইটিনে। ওকে, তাহলে দেখো তো এই জিনিসটা বুঝতেছো কি না, যেইখানে আমাদের প্রোফেসকে, মাইটোসিস প্রোফেসের কোনো ধাপে ভাগ করা হয় নাই, এখানে 5টা ধাপে ভাগ করা হয়। এইখানে কিন্তু কোনো ক্রোমোমিয়ার দেখা যায় না। মাইটোসিসে কোনো ক্রোমোমিয়ারের ব্যাপার স্যাপার নাই, এখানে কি ক্রোমোমিয়ার আছে। তোমাদের প্রতি 2টা প্রশ্ন, ক্রোমোমিয়ার দেখা যায় কোন ধাপে, ক্রোমোমিয়ার স্পষ্ট হয় কোন ধাপে? 2টা প্রশ্ন। এই ক্রোমোমিয়ার ক্ষুদ্র ক্ষুদ্র দানার মতো দেখা যায় কোন ধাপে, ক্রোমোমিয়ার স্পষ্ট হয় কোন ধাপে? না পারলে বলে দেবো, তাড়াতাড়ি কমেন্ট করো।
মাইটোসিসের সাথে সিনেপসিসের কোনো সম্পর্ক নাই, বাইভ্যালেন্টের কোনো সম্পর্ক নাই, কিন্তু এখানে কিন্তু আছে। এখানে কায়াজমা বলতে কিছু নাই, ক্রসিং ওভার বলতে কিছু নাই, এখানে কিন্তু আছে। এখানে বিন্যাসের পরিবর্তন হয় না, কারণ কি ক্রসিং ওভার নাই, এখানে পরিবর্তন হয়। ইজি না? ইজি করতে পারলাম কিনা? হ্যাঁ, আনিসা বলছো ল্যাপটোটিনে দেখা যায়, ভেরি গুড ভেরি গুড। আনিসা বলছো ল্যাপটোটিনে দেখা যায়, সঙ্গীতা বলছো ল্যাপটোটিনে দেখা যায়। আচ্ছা, নীরব বলছে দেখা যায় ল্যাপটোটিনে। আচ্ছা, স্পষ্ট মেটাফেজে নো, সিন প্রোফেজে গরু। হাই, কে এটা? নাম কই গেল? নিপা, ভুল হইছে। এটা আমি মায়োসিসের প্রশ্ন করছি, আনসার হবে ল্যাপটোটিন, জাইগোটিন, প্যাকাটিন এগুলোর মধ্যে। তুমি প্রোফেজ মেটাফেজ কেন আনছো? ল্যাপটোটিনে দেখা যায়। আচ্ছা, স্পষ্ট হয় মাত্র 2 জন বলছো। নীতিকা বলছো স্পষ্ট হয় প্যাকাইটিনে। আরেকজন পাইছি স্পষ্ট হয় সাদিয়া জান্নাত, স্পষ্ট হয় প্যাকাইটিনে। সাফিয়া বলছে স্পষ্ট হয় প্যাকাইটিনে। আরেকজন লেখছিল, অসীম লেখছিল স্পষ্ট হয় প্যাকাইটিনে। ওকে, অনেকে বলতে পারো ভাইয়া স্পষ্ট যে প্যাকাইটিনে হয় আপনি এটা পাইলেন কই? এটা তো কোষ বিভাজন অধ্যায়ে পড়ি নাই, এটা কোষ বিভাজন অধ্যায়ে নাই, এটা আছে হচ্ছে কোষের গঠন অধ্যায়ে ক্রোমোজোমের পার্টে, যেখানে ক্রোমোমিয়ার নামে একটা অংশ আছে, ক্রোমোমিয়ার লেখা আছে স্পষ্ট হয় প্যাকাটিন দাবে। ক্রোমোজোমের কিছু পড়া আছে না, ক্রোমোজোম, গৌণ কুঞ্চন, মুখ্য কুঞ্চন, ওই জায়গায় স্যাটেলাইট, এগুলোর মধ্যে দেখবা লেখা আছে স্পষ্ট হয় প্যাকাইটিন ধাপে। ওকে, গুরুত্বপূর্ণ। আচ্ছা, এরপর আমরা পড়বো হচ্ছে মাইটোসিসের মেটাফেজ এবং মিওসিসের মেটাফেজ 1। আচ্ছা, খেয়াল করো, মাইটোসিসের মেটাফেজ কোনটা মনে আছে? একটু চিত্র আঁকি, তাহলে হয়তো তোমাদের মনে হবে। এটা মনে করো হচ্ছে আমাদের সেল, ঠিক আছে? এটা হচ্ছে একটা সেল। তাহলে এইখানে আমাদের মাইটোসিসের মেটাফেজের মধ্যে কি হইতো? সবগুলা বিষুবীয় অঞ্চল অবস্থান করতো না? সবগুলো হচ্ছে বিষুবীয় অঞ্চল অবস্থান করতো, বিষুবীয় অঞ্চল অবস্থান করতো, যার নাম হচ্ছে মেটাকাইনেসিস। এবং এখানে সুপার কয়েলিং দেখা যায়, সবচেয়ে বেশি খাটো, মোটা ও স্পষ্ট হয়, তাই না? তো যদি জিজ্ঞেস করো সবচেয়ে বেশি স্পষ্ট দেখা যায় কোন ধাপে ক্রোমাটিডগুলা, আনসার কি হবে? মেটাফেজ ধাপে সবচেয়ে বেশি খাটো, মোটা ও স্পষ্ট হয়। তারপর হচ্ছে বিষুব অঞ্চল অবস্থান করে কোন ধাপে? মেটাকাইনেসিস কোন ধাপে? সুপার কয়েলিং কোন ধাপে? ঠিক আছে, এই হচ্ছে তোমার পড়াগুলা। ওকে, তাহলে আমরা এখান থেকে দেখি। প্রথম প্রশ্ন, ক্রোমোজোমগুলো এককভাবে থাকে, আর এটা যেহেতু মিওসিস, আমরা জানি মিওসিস মানে কি? মিওসিসের ধাপগুলো কি? প্রথমে প্রোফেজ, পরে মেটাফেজ, পরে অ্যানাফেজ, পরে টেলোফেজ। প্রোফেজের মধ্যে একটা ধাপ ছিল, নাম কি? প্রোফেজেরটা ধাপ ছিল হচ্ছে আমাদের ল্যাপটোটিন, জাইগোটিন। জাইগোটিনের মধ্যে কি? সেগুলো জোড়া অবস্থায় থাকে। তো যেহেতু প্রোফেজ অলরেডি পার হয়ে গেছি আমরা, প্রোফেজে পরে কি? প্রোফেজে পরে হচ্ছে মেটাফেজ। তাহলে দেখো এখানে সবগুলো কি জোড়া অবস্থায় থাকে। কথা বুঝতেছো কিনা? কেন এখানে জোড়া? সে প্রোফেজ থেকেই জোড়া হয়ে আসছে, সে প্রোফেজ থেকেই জোড়া হয়ে আসছে, তাই সে কি হোমোলোগাস ক্রোমোজোম জোড়া অবস্থায় থাকে, আর সে কি একা একা থাকে। কথা ক্লিয়ার? ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার বিভক্ত হয় মেটাফেজের একদম শেষে। সেন্ট্রোমিয়ারগুলো বিভক্ত হয়, একটা যায় উপরে, একটা যায় নিচে, এই যে মেরুমুখী চলন, তখনই ধাপের নাম হয়ে যায় অ্যানাফেজ, VLJI, গতি পর্যায়। তাহলে মেটাফেজে কি? শেষে সেন্ট্রোমিয়ারগুলো ভাগ হয়ে যায়, বাট এখানে কি সেন্ট্রোমিয়ার বিভক্ত হয় না। তোমাদের প্রতি প্রশ্ন, মিওসিসে সেন্ট্রোমিয়ার বিভক্ত হয় কোন ধাপে? তোমাদের প্রতি প্রশ্ন, মিওসিসে সেন্ট্রোমিয়ার বিভক্ত হয় কোন ধাপে? ঠিক আছে, ওকে। এখানে দেখো সেন্ট্রোমিয়ারগুলো বিষুবীয় অঞ্চল অবস্থান করে, দেখতে পাচ্ছ বিষুবীয় অঞ্চল অবস্থান করে। আর এখানে কি মেরুমুখী, মানে মেরুর দিকে যাওয়া শুরু করে। কোনো লুপ সৃষ্টি হয় না, একা একা আছে, লুপ হবে কেমনে? লুপ হওয়ার জন্য তো 2 জন লাগবে। এখানে লুপ সৃষ্টি হয় কারণ এখানে জোড়া জোড়া। লুপ মানে বুঝছো, এই যেরকম এরকম লুপ তৈরি করে। লুপ হওয়ার জন্য 2 জন লাগবে, এখানে একলা লুপ হবে কেমনে? একলা লুপ কেমনে হবে, তাই না? আচ্ছা, ক্রসিং ওভার না ঘটায় ক্রোমোজোমে অপরিবর্তিত থাকে, ক্রসিং ওভার হচ্ছে না। কিন্তু এখানে কি মেটাফেজ মানে কি? অলরেডি প্রোফেজে ক্রসিং ওভার হয়ে গেছে, প্রোফেজের প্যাকাইটিন ধাপে ক্রসিং ওভার হয়ে গেছে, তার মানে এর পরে হচ্ছে মেটাফেজ। অলরেডি ক্রসিং ওভার হয়ে যায়, এটা কি পরিবর্তিত হয়ে গেছে। আমার কথা বুঝছো কি না? কেন সে জোড়া, কেন তার প্রকৃতি পরিবর্তিত হয়ে গেছে? কারণ অলরেডি সে প্রোফেজ পার করে আসছে, তার জাইগোটিন ধাপ শেষ, তার প্যাকাটিন ধাপ শেষ, ক্রসিং ওভার হয়ে গেছে, জোড়া বেঁধে রয়েছে। কথা কি বুঝছো? পড়া শেষ? হ্যাঁ, মেটাফেজ। আচ্ছা, একজন বলছে মেটাফেজ 2, একজন বলছে অ্যানাফেজ 2। তোমরা নিজেরা সিদ্ধান্ত নাও, অ্যানাফেজ 2 কারা বলতেছো? অ্যানাফেজ 2 কারা বলতেছো? ক্লিয়ার? এটা ক্লিয়ার? আচ্ছা, ওকে।
খেয়াল করো সবাই, মাইটোসিসের অ্যানাফেজ এবং মিওসিসের অ্যানাফেজ। অ্যানাফেজ কোনটা মনে আছে? যাদের মনে নাই তাদের মনে করাই দিই। আবার এরকম একটা বক্কুচক্কু চিত্র আঁকি, ঠিক আছে? আমার চিত্রের হাত একটু পাকা, এই জন্য দুঃখিত, লিওনার্দো দা শাওন ভাইয়া। আচ্ছা, তো এই ক্ষেত্রে আমাদের বিখ্যাত চিত্র আঁকলাম। এখানে হচ্ছে তারা কি, সেন্ট্রোমিয়ার থাকে অগ্রগামী এবং বাহুদ্বয় থাকে অনুগামী, VLJI, তাই না? সেন্ট্রোমিয়ার থাকে অগ্রগামী এবং বাহুদ্বয় থাকে অনুগামী, VLJI। ওকে, গেল এটা। তাহলে দেখো সেন্ট্রোমিয়ার বিভক্ত হয়ে যায়, কেন বিভক্ত হয়? বিভক্ত হয় কেন? মেটাফেজের শেষে বিভক্ত হয়ে গেছে, আর এখানে বিভক্ত হয় না, অলরেডি আগেরটার মধ্যে পড়ে আসছি। নতুন সেন্ট্রোমিয়ার সহ অপত্য ক্রোমোজোমগুলো মেরুর দিকে ধাবিত হয়। আর এটা কি? অবিভক্ত সেন্ট্রোমিয়ার। এখানে বিভক্ত সেন্ট্রোমিয়ার, এখানে কি? অবিভক্ত সেন্ট্রোমিয়ার, ঠিক আছে? মাতৃকোষের সমসংখ্যক ক্রোমোজোম প্রতি মেরুর দিকে চালিত হয়, মাতৃকোষের সমসংখ্যক ক্রোমোজোম, ঠিক আছে? কারণ এটা কি? মাইটোসিস। মাতৃকোষের সমসংখ্যক কেন বলতেছো, কেন বুঝতেছো? কারণ এটা মাইটোসিস। দুই পাশে কি মাতৃকোষ সমান হইতে হবে, 2n থাকলে 2n, n থাকলে n। বাট এখানে মাতৃকোষের অর্ধেক, কেন? এটা হচ্ছে মায়োসিস। এটা 2n থাকলে কি n হইতে হবে, অর্ধেক হইতে হবে, তাই কি মাতৃকোষের অর্ধেক। বেসিক ক্লিয়ার? ক্রোমোজোমের আকার লম্বা ও সরু, আর এক্ষেত্রে খাটো ও মোটা, এই জিনিসটা এক্সট্রা করে একটু পড়তে হবে, এটা এক্সট্রা করে পড়তে হবে, ঠিক আছে? বা ইংলিশ কোর্সের সাথে জিকে পেমেন্ট করছি, এখন অ্যাক্সেস পাই নাই, রিপ্লেও পাই নাই, একটু দেখেন প্লিজ। নিপা, তুমি হচ্ছে ড্রাইভের রিকোয়েস্ট পাঠাও, ড্রাইভের রিকোয়েস্ট পাঠাও, প্রথমে ফর্মটা ফিল আপ করো, ফর্মটা ফিল আপ করে ড্রাইভের রিকোয়েস্ট পাঠাও, অ্যাক্সেস পেয়ে যাবে। ওকে ওকে, নেক্সট। আচ্ছা, তৃতীয় অধ্যায় চলে আসছি আমরা। আমরা এখন আজিবুর স্যারের বইয়ের ছকে যাই, দেখি কিছু বাকি আছে কিনা। আশা করি কিছু বাকি নাই। ওকে, এ পাশে হচ্ছে ইন্টারফেস। এই ক্লাস বুঝতেছো তো? ক্লাস বুঝতেছো? ইন্টারফেস প্রস্তুতি বা বিরাম, G1 SG2 1995, সংখ্যাগত পরিমাণগত, ক্রোমাটিন, আর এটা হচ্ছে দীর্ঘ ধাপ। দীর্ঘ মানে কি? এই যে 90 থেকে 95, 90 থেকে 95। দেখো তো সব পড়া হয়েছে কিনা? সব পড়া হয়েছে, ডান। আজিবুর স্যার ডান এখানে। মাইটোসিস মিওসিস, দেখো ওই যে দুনিয়া লেখা রাখছে, দেখো ওই যে দুনিয়া শেষ, এগুলো দেখো সব পড়া শেষ, এগুলো বাকি নেই কিছু। মেটাফেজ অ্যানাফেজের পার্থক্য এটা একটু দেখি, বেসিক একদম কিছু না। মাইটোসিসের যে দুইটা ধাপ মেটাফেজ অ্যানাফেজ, এগুলার পার্থক্য দিছে এখানে। মাইটোসিসের যে দুইটা ধাপ মেটাফেজ অ্যানাফেজ, এইটার পার্থক্য দিছে এখানে। খেয়াল করো সবাই, খেয়াল করো। ক্রোমোজোমে স্পিন্ডল যন্ত্রের বিষবীয় অঞ্চল অবস্থান করে, মনে আছে? মাঝখানে থাকে বিষবীয় অঞ্চলে, নাম হচ্ছে মেটাকাইনেসিস। মেরুর দিকে চলতে থাকে, তাই তার নাম হচ্ছে গতি পর্যায়। সবচেয়ে বেশি খাটো, মোটা ও স্পষ্ট হয়, স্পষ্ট বলছিলাম। আর এটা কি? অপত্য ক্রোমোজোমে পরিণত হয় কেন? কারণ সেন্ট্রোমিয়ার অলরেডি দুই ভাগ হয়ে গেছে, সেন্ট্রোমিয়ার দুই ভাগ হয়ে গেছে। ক্রোমোজোম সংখ্যা সেম থাকে, আর এটা কি? দ্বিগুণ হয়। কেন দ্বিগুণ হয়? একটা উপরে যাচ্ছে, একটা নিচে যাচ্ছে। আমি এটা বিষয়টা বুঝাই, যারা এটা বুঝো না তারা একটু খেয়াল করো। এটা হচ্ছে স্পিন্ডল তন্তু, ঠিক আছে? স্পিন্ডল তন্তু, এটা হচ্ছে কোষ। তো দেখো অ্যানাফেজে কি হয়? দ্বিগুণ হয়ে যায়। কেন দ্বিগুণ হয়ে যায়? দ্বিগুণ হয়ে যায় কেন? এটা একটু পরে ভাগ হয়ে যাবে, একটু পরে ভাগ হয়ে এটা একটা কোষ হবে, এটা একটা কোষ হবে। তাহলে মাতৃকোষ যদি 2n থাকে, তাহলে এই জায়গায় কি 4n থাকতে হবে না? 4n থাকতে হবে, কারণ 4n থাকলেই কি পরে দুই ভাগ হয়ে এই পাশে 2n, এই পাশে 2n যাবে, এখানে 2n থাকবে, এখানে 2n থাকবে। নতুন দুইটা কোষে মাতৃকোষে সমান থাকবে। কথাটা বুঝতেছো কিনা? কেন এখানে দ্বিগুণ লিখলো? ক্রোমোজোম সংখ্যা দ্বিগুণ কেন? অর্ধেক ভাগ হয়ে দুইবার হয়ে গেছে কেন? মেটাফেজের শেষে দুই ভাগ হয়ে যায় না? দুই ভাগ হয়ে দুইগুণ হয়ে কেন হয়ে গেছে? যাতে মাতৃকোষের অনুরূপ থাকে। যদি দ্বিগুণ না হইতো অর্ধেক হয়ে যাইতো, যেটা হচ্ছে মিওসিসের বৈশিষ্ট্য। ক্লিয়ার? বেসিকগুলো ক্লিয়ার কিনা? মেটাফেজ সেন্ট্রোমিয়ার অবস্থান অনুসারে শ্রেণীবিভাগ করা যায় না, মানে VLJI বলতে কিছু নাই, বাট এখানে কি VLJI নামে শ্রেণীবিন্যাস করা যায়। এখানে ক্রোমোজোমগুলো স্থির থাকে, মেটাকাইনেসিস, এখানে চলতে থাকে, তার নাম হচ্ছে গতি পর্যায়। ইজি। ক্যারিওকাইনেসিস আর সাইটোকাইনেসিসের পার্থক্য, ঠিক আছে ভাই? উত্তর কি হবে? মেটাফেজ নাকি অ্যানাফেজ, কোনটা? প্রশ্নই তো দেখলাম না, প্রশ্নই তো দেখলাম না। এই তোমাদের প্রশ্ন কই? আচ্ছা ওকে, ক্যারিওকাইনেসিস আর সাইটোকাইনেসিস থেকে মেডিকেলে অনেকগুলো প্রশ্ন আসছে। কীরকম প্রশ্ন আসছে? একদম সহজ, সংখ্যা থেকে প্রশ্ন আসছে। নিউক্লিয়াসের বিভাজনকে কি বলে? এই প্রশ্ন আশা করি কেউ ভুল করে না। তোমরা কি বলতে পারবা? আমরা যে বলি নিউক্লিওপ্লাজম বা নিউক্লিয়াসের ভিতরে তরল, এই নিউক্লিওপ্লাজমের অপর নাম কি? নিউক্লিওপ্লাজমের কিন্তু একটা নাম আছে, বলতে পারবো অপর নাম কি? তাহলে এটার আনসার পেয়ে যাবা।
ক্যারিওকাইনেসিস মানে নিউক্লিয়াসের বিভাজন, সাইটোকাইনেসিসের সাইটো মানে সাইটোপ্লাজমের বিভাজন। তো প্রথম কথা আমরা বুঝলাম। ক্যারিওকাইনেসিস মানে কি? মেটাফেজ, অ্যানাফেজ, এইগুলা, ঠিক আছে। তার মানে এটা কি জটিল পদ্ধতি ও দীর্ঘ সময়, আর এটার মধ্যে কি কোনো ধাপ নাই, সরল পদ্ধতি, কোনো দশা নাই। এটার মধ্যে কি প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ, অনেকগুলো ধাপ আছে। এখানে নিউক্লিয়াস বিভাজিত হয়ে দুইটি অপত্য নিউক্লিয়াস তৈরি করে, তাই না? আর এখানে কি অপত্য কোষ হয়। সাইটোপ্লাজমটা ভাগ হয়ে যাওয়া মানে কি, এটা যদি একটা কোষ থাকে তাহলে কি সাইটোপ্লাজম ভাগ হয়ে যাওয়া মানে কি দুইটা কোষ। আর এখানে নিউক্লিয়াসটা ভাগ হয় মানে কি দুইটা নিউক্লিয়াস। বুঝতে পারছো? এখানে নিউক্লিয়াসের সংখ্যা বৃদ্ধি হয়, এখানে কোষের সংখ্যা বৃদ্ধি হয়। এই লাইনটা খুবই মজার একটা লাইন, মানে খুবই হাস্যকর একটা লাইন। ক্যারিওকাইনেসিস আগে ঘটে, সাইটোকাইনেসিস পরে ঘটে। খুব মজার একটা লাইন না? আচ্ছা হ্যাঁ, নিউক্লিয়াসের যে তরল নিউক্লিওপ্লাজম, এর অপর নাম হচ্ছে ক্যারিওলিম্ফ। তার মানে বোঝাই গেল এই ক্যারিও কথার মানে হচ্ছে নিউক্লিয়াস। ক্যারিও কথার মানে হচ্ছে নিউক্লিয়াস, তাই না? নিউক্লিয়াসের বিভাজন ক্যারিওকাইনেসিস, ক্যারিওলিম্ফ নিউক্লিয়াসের যে তরল। ওকে, ডান। G1 দশা এবং G2 দশা আমি কিছুক্ষণ আগে বলছিলাম যে এটা পড়তে হবে, তো এখন আমি তোমাদের পড়ায় দিচ্ছি। গ্যাপ 1 এবং গ্যাপ 2 প্রথমে পড়তে হবে এদের সময় পড়তে হবে। তো তোমাদের প্রতি আমার প্রশ্ন, এদের সময় কমেন্ট করো, কোনটা 30 থেকে 50%, কোনটা 10 থেকে 50%, কমেন্ট করো। পরে আমি দেখাচ্ছি, কমেন্ট করো গ্যাপ 1 আর গ্যাপ 2 এর মধ্যে কত পার্সেন্ট। ওকে, আমি পরে টেকনিক দিয়ে পড়াই দেবো, ট্রিক আছে আমার কাছে। গ্যাপ 1 দশা কখন হয়? প্রথমে গ্যাপ 1, তারপর হচ্ছে S, তারপর হচ্ছে গ্যাপ 2, তারপর হচ্ছে M। তার মানে একটা সেলে M হইলে এর আগেরটা হচ্ছে গ্যাপ 2, ঠিক কিনা? ঠিক কিনা? এবং পর এইটার যে আগেরটার পরে কি গ্যাপ 1। তার মানে পূর্ববর্তী কোষের M দশা, মানে এটা তো আগের কোষ, পরের কোষে আবার কি গ্যাপ 1, তারপর হচ্ছে S, তারপরে গ্যাপ 2, তারপরে M, আবার কি গ্যাপ 1, এভাবে তো চলতে থাকে। তার মানে গ্যাপ 1 হচ্ছে পূর্ববর্তী কোষের মাইটোসিস দশা এবং পরবর্তী যে কোষটা তার সিনথেসিস দশার মধ্যবর্তী দশা, তাই না? পূর্ববর্তী কোষের M দশা এবং পরবর্তী কোষের S দশার মধ্যবর্তী দশার নাম হচ্ছে গ্যাপ 1। ক্লিয়ার? বুঝতে পারছো? এই জিনিসটা আমি যে এখানে লিখে রাখছি। ওকে, আর গ্যাপ 2 কি? সিনথেসিস দশা এবং গ্যাপ 1, এই দেখো এটা হচ্ছে আমাদের গ্যাপ 2। তাহলে সিনথেসিস দশা আর M দশার মাঝামাঝি, যেটা সিনথেসিস আর M দশার মাঝামাঝি, তাই না? তোমরা কমেন্ট করছো। S হচ্ছে G1 30 থেকে 40, G2 10 থেকে 20, S হচ্ছে কত 30 থেকে 50। আচ্ছা, তো ঠিক আছে, তোমাদের কমেন্ট ঠিক আছে, আমি টেকনিক দিয়ে দিই, খেয়াল করো। এভাবে লাগবা 30 40, একটু গ্যাপ দিয়া 50, ঠিক আছে? কি লাগবা 30 40, একটু গ্যাপ দিয়া 50, এরপরে এই 30টা এখানে বসাবা। তাহলে 30 থেকে 40%, 30 থেকে 50%, এটা গ্যাপ 1, এটা S। এখন দেখো তো গ্যাপ 1 আর গ্যাপ 2 এর মাঝে গ্যাপ কত, মানে এদের মধ্যে পার্থক্য কত, মানে গ্যাপ 1 আর S এর মধ্যে পার্থক্য কত? 30 আর 40 এর মধ্যে পার্থক্য হচ্ছে 10, 30 আর 50 এর মধ্যে পার্থক্য হচ্ছে 20, তো 10 থেকে 20 হচ্ছে গ্যাপ 2। এভাবে মনে রাখা যায়, যারা মনে রাখতে পারো না তাদের জন্য। 30 40 50, 30 আর 40 এর মধ্যে গ্যাপ 10, 30 আর 50 এর মধ্যে গ্যাপ হচ্ছে 20, গ্যাপ 1 S, গ্যাপ 2। ওকে, গেল। এটি ইন্টারফেজের প্রথম দশা, যাতে ডিএনএ ও আরএনএ সংশ্লেষণের প্রয়োজনীয় এনজাইম সংশ্লেষিত হয়। কেন? দেখো, এর ঠিক পরের ধাপটাই হচ্ছে S দশা। S দশা মানে কি? সিনথেসিস দশা বা ডিএনএ প্রতিলিপনের দশা। তো আমরা জানি যে, মনে করো তুমি কোনো জায়গায় পিকনিকে গেছো, তো পিকনিকে যাওয়ার জন্য যা যা লাগে সব মানুষ প্যাকেট করে কোন দিন? পিকনিকে যাওয়ার আগের দিন। তাহলে S দশায় কি হয়? ডিএনএ প্রতিলিপন হয়। তাহলে ডিএনএ প্রতিলিপনে যা যা দরকার সব প্যাকেট করা হবে কবে? আগের দিন, মানে গ্যাপ 1 দশায়। এই জিনিসটা এখানে লিখছে যে ডিএনএ ও আরএনএ সংশ্লেষণের জন্য প্রয়োজনীয় এনজাইম সংশ্লেষিত হয় কোথায়? গ্যাপ 1-এ। ঠিক আছে, বুঝতে পারছো কি না? আর এটা তৃতীয় দশা, তার মানে এখানে কি? এখানে হচ্ছে তোমার আরএনএ অণু ও কতিপয় প্রোটিনের সংশ্লেষণ ঘটে, মানে ডিএনএ বাদে যেগুলো আছে সেগুলোর সংশ্লেষণ ঘটে। আচ্ছা, এটা দীর্ঘস্থায়ী, এটা হচ্ছে ক্ষণস্থায়ী। একটু আগে দেখলাম এটা হচ্ছে 30 থেকে 40%, এটা হচ্ছে 10 থেকে 20%। তার মানে কে দীর্ঘস্থায়ী?
গ্যাপ ওয়ান অবশ্যই দীর্ঘস্থায়ী, তাই না? ডিপ্লয়েড কোষে ডিএনএর পরিমাণ স্বাভাবিক থাকে, আর এখানে কি দ্বিগুণ হয়, এটা একটু মনে রাখার চেষ্টা করবা, ঠিক আছে? কোষ চক্রের সময়কাল গ্যাপ ওয়ান দশার সময়কালের উপর নির্ভরশীল, যেহেতু এটা বেশি সময় নেয়, আর এটা কি এর উপর নির্ভরশীল নয়। ওকে, গেল। আচ্ছা, কি বলছো? আমাদের মাথায় এগুলো আসে না কেন? কোনটা আসে না, মানে কোনটা আসে না? টেকনিক। আচ্ছা, আমরা তো আসি এই জন্য, তোমাদের মাথায় আসে নাই দেখে তো আমরা আসি। অ্যামাইটোসিস মাইটোসিস কিন্তু অলরেডি পড়া হয়ে গেছে, তাই এটা আর পড়াশোনা কিছু নাই। কোথায় হয় এটা বেশি গুরুত্বপূর্ণ। ইস্ট, ব্যাকটেরিয়া, প্রোটোজোয়া, ঠাড়া মুখস্থ। ইস্ট, ব্যাকটেরিয়া, প্রোটোজোয়া, এগুলো সব পড়া হয়ে গেছে, এগুলো সব পড়া হয়ে গেছে। এই দেখো, মাইটোসিসে মেটাফেস, মিওসিসে মেটাফেস পড়া হয়ে গেছে। ওকে, তাহলে আলহামদুলিল্লাহ আমাদের দ্বিতীয় অধ্যায় ডান। আমরা এখন মুভ করব চতুর্থ অধ্যায়।